নমস্কার সকলকে। আজকে আমি তোমাদের রেলের এনটিপিসি যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের আমরা সিরিজ চালাচ্ছিলাম তার 3 নম্বর ক্লাস নিয়ে এসেছি। এর আগে অলরেডি 1 নম্বর এবং 2 নম্বর ক্লাস তোমাদের দেওয়া হয়ে গেছে। তো 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসে তোমাদের যতগুলো সংখ্যক প্রশ্ন করিয়েছিলাম, আজকে 3 নম্বর ক্লাসে সেই 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসের যত সংখ্যক প্রশ্ন করেছিলাম তার মিলিত সংখ্যক প্রশ্ন আমরা 3 নম্বর ক্লাসে করব। অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে আজকে ক্লাসটার ডিউরেশনটা একটু বেশি হবে আগের ক্লাসগুলোর থেকে। তো যে সেটটা ছিল সেই সেটের মধ্যে টোটাল 3টে পার্ট করা হয়েছে, অর্থাৎ গোটা সেটের মধ্যে এইটা হচ্ছে লাস্ট পার্ট। এর আগের 2টো পার্ট অলরেডি করে দেওয়া আছে। আর একটা জিনিস বলি, তো যারা আমাদের কোর্স পারচেস করেছো আমাদের বিশ্বজিৎ স্যার থেকে, তোমরা নোটটা কালেক্ট করে নিও। এই সেটের হার্ড কপিটা তোমাদের স্যার দিয়ে দেবেন। তো যারা আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্ট আছো তাদের বলবো সেটটা তোমরা একটু হাতের কাছে নিয়ে বসো, যাতে আমি যখন সেটটা সমাধান করব ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো তোমরা যাতে সেটের পাশে পাশে লিখে নিতে পারো। তাহলে ভিডিওটা পজ করে আগে সেটটা নিয়ে এসো, তারপর বাকি ক্লাসটা কন্টিনিউ করবে, কেননা এরপরে আমরা বেশ কিছু প্রশ্নে আসবো যেগুলো আগের প্রশ্নগুলোর তথ্য এখানে পাবো। তাই একবার এটা করে নিলে তোমাদের এটা বারবার কাজে লেগে যাবে। দ্বিতীয়বার থেকে এই সেটগুলো যখন কন্টিনিউ হবে আর বারবার লিখতে হবে না। আর যাদের কাছে হার্ড নোটটা নেই তাদের বলবো তোমরা খাতায় এই ফ্যাক্টগুলো চাইলে লিখে নিতে পারো। আচ্ছা চলো, এবার আমরা আসি। এর আগে অলরেডি এই প্রশ্নগুলো আমাদের হয়ে গেছে, তাই এগুলো আমরা স্কিপ করে দিয়ে যাব। কারণ আমরা যে আলোচনাগুলো করব সেগুলো বিগত বছরের প্রশ্নে এসছে, সেই ধরনের আলোচনাই আমরা করতে থাকবো। তাই একটা প্রশ্ন করা মানে একাধিক প্রশ্নের আলোচনা করা বা একাধিক প্রশ্নের উত্তর জানা। তাই শুধু একটা প্রশ্ন করছি এই উদ্দেশ্য নিয়ে আমরা প্রশ্নটা করব না। চলো, তাহলে প্রথম প্রশ্ন আছে আমাদের, বিষ্ণুগুপ্ত মৌর্যের শিক্ষক কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক কে ছিলেন? বিষ্ণু শর্মা আছে, বিষ্ণুগুপ্ত আছে, স্কন্দগুপ্ত আছে, আর কলহন ছিলেন। 4জন আছে আমাদের। তো এর আগে একটুখানি বলি যে প্রশ্নগুলো এসছে। বিষ্ণু শর্মা থেকে আমাদের এসছে হচ্ছে বিষ্ণু শর্মা রচিত গ্রন্থের নাম এসছে, তাই তো? পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মা রচিত, যেটা আমাদের এর আগে অলরেডি এসছে। আচ্ছা, বিষ্ণুগুপ্ত বিষ- বিষ্ণুগুপ্ত এনার একাধিক নাম আছে। এনার একাধিক নাম আছে। তোমরা তার মধ্যে কতগুলো জানো? যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাতে পারো এর মধ্যে কতগুলো নাম তোমরা জানো। 1 কৌটিল্য, আর চাণক্য। এটাই ছিল আমাদের উত্তর, যেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু বা শিক্ষক হচ্ছে বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য বা চাণক্য, যা অপশনে পাবেন তাই। আর কি? কলহন। কলহন থেকে জানতে পারো আমরা রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে জানা যায়। কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে জানা যায়। কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে জানা যায়। তাহলে দেখতে পেলাম কি না, বিষ্ণু শর্মা এর আগে আমরা পেয়েছি বিষ্ণু শর্মা, সেটা হচ্ছে পঞ্চতন্ত্রের লেখক পেয়েছিলাম। তার আগে আমরা পেয়েছি হচ্ছে বিষ্ণুগুপ্ত, এটা আমাদের উত্তর হয়েছে। এবং তাহলে ফ্যাক্টের মধ্যে আমাদের জানা হয়নি স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত এটা আমাদের এর আগে অলরেডি এই প্রশ্ন এসছে। বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন? বিক্রমাদিত্য। আর কি? ইনি বিক্রমাদিত্য তো উপাধি পেলাম, এর আগে আমরা আর একজনের নাম পাবো যার সঙ্গে বিক্রমাদিত্য উপাধিটা যাবে। যখন পরে ক্লাসে আসবো তখন আমরা দেখতে পাবো, পরের প্রশ্ন আছে অলরেডি, এটাই এই সেটাই আছে। আর একটা কি, এনাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। ভারতের রক্ষাকর্তা বলা হয়। এবার কেন বলা হয়? কেন বলা হয় না, ইনি হুন আক্রমণ প্রতিরোধ করেন। হুন আক্রমণ হুন আক্রমণ প্রতিরোধ করেন। তাহলে আজকে একবার এই প্রশ্নটা একবার চোখ বুলিয়ে চট করে। চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক কে? না বিষ্ণুগুপ্ত। অপর কি নাম? কৌটিল্য বা চাণক্য।
বিষ্ণু শর্মা হচ্ছে পঞ্চতন্ত্র সঙ্গে সম্পর্ক, কারণ পঞ্চতন্ত্র লেখা হচ্ছে বিষ্ণু শর্মা। স্কন্দগুপ্ত পেলাম, বিক্রমাদিত্য হচ্ছে উপাধি, আর কি ভারতের রক্ষাকর্তা বলা হয় কেননা হুন আক্রমণ প্রতিরোধ করেন বলেন। কলহন পেলাম হচ্ছে রাজতরঙ্গিনী ওনার লেখা, যেটা হচ্ছে কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে জানা যায়। নেক্সট প্রশ্ন, কেন স্তূপ নির্মাণ করা হয়েছিল? অ্যাকচুয়ালি স্তূপ নির্মাণ করার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে বৌদ্ধ ধর্মের নিদর্শন রেখে যাওয়া এবং বৌদ্ধের ব্যবহৃত জিনিস এবং তার দেহাবশেষ সেই স্তূপের যে সমাধিস্থ করা থাকতো বলে মনে করা হয়। তো তাহলে বৌদ্ধ ধর্মগ্রন্থ রাখা না, বুদ্ধের উপাসনা করা, তাদের মধ্যে পবিত্র নিদর্শন ছিল, ধর্মীয় সভা করা, তাহলে আমরা পেলাম তাদের মধ্যে পবিত্র নিদর্শন ছিল। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কে প্রথম শাসক যিনি তার প্রজা এবং কর্মকর্তাদের মধ্যে পাথরের পৃষ্ঠে তার বার্তা খোদাই করেছিলেন? খুব ভালো প্রশ্ন একটা। দেখো অপশনে আছে প্রথম চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত প্রথম, যাই বলি না কেন আমরা, হর্ষবর্ধন, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে আমাদের চারটে অপশনের মধ্যে এখানে দেখো যেটা আমাদের বেশ কিছু জিনিস এখান থেকে জানবো। এক, এর আগে অলরেডি এসছে, অশোক এর যে লিপিগুলো পাওয়া যায় সেগুলি কতগুলি ভাষায়, কি কি? একটা তো আমরা পাচ্ছি গ্রিক, একটা হচ্ছে গ্রিক, একটা কি অ্যারামিক বা অ্যারামাইক, অ্যারামিক, কোথাও কোথাও অপশনেতে অ্যারামাইকও পাবে, কিছু কিছু অপশনে তোমরা অ্যারামাইকও পাবে। তাহলে একটা তো গেল গ্রিক, একটা গেল অ্যারামিক বা অ্যারামাইক, দুটো। তাহলে আর একটা কোনটা? আর একটা হচ্ছে প্রাকৃত। আমাদের কাজ হচ্ছে এই প্রাকৃতটাকে নিয়ে আমরা বেশ কিছু ফ্যাক্ট জানবো। আর একটা হচ্ছে প্রাকৃত, প্রাকৃত। তাহলে দেখতে পাচ্ছি মোট তিনটি ভাষায় হচ্ছে তার লিপিগুলো খোদাই করা হচ্ছে। কটি ভাষা? মোট তিনটি ভাষায়। কি কি? গ্রিক, অ্যারামিক বা অ্যারামাইক, আর একটা হচ্ছে প্রাকৃত। প্রাকৃত ভাষায় হচ্ছে ব্রাহ্মী এবং খরষ্টি, ব্রাহ্মী এবং খরষ্টি, ব্রাহ্মী এবং খরষ্টি দুটি লিপি লেখা হচ্ছে। ব্রাহ্মী এবং খরষ্টি দুটি লিপি লেখা হচ্ছে। এবার ব্রাহ্মী লিপির সঙ্গে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 1837 সালে জেমস প্রিন্সেপ এটি পাঠোদ্ধার করেন ব্রাহ্মীটা। খরষ্টিটা, খরষ্টি লিপির হচ্ছে নিদর্শন পাওয়া যায় কোথায়? না পাকিস্তানে। পাকিস্তানে। তো গেল, তাহলে কি কি বললাম না তিনটি ভাষায় লেখা ছিল, আর হচ্ছে কি না খরষ্টি হচ্ছে পাকিস্তানে ব্যবহার করা হতো, আর ব্রাহ্মী লিপি হচ্ছে জেমস প্রিন্সেপ, যেটা হচ্ছে 1837 সালে পাঠোদ্ধার করা হয়। আর একটা জিনিস, তিনি হচ্ছেন সারা দেশে পালি ভাষা প্রচার করেন বা চালু করেন, পালি ভাষা চালু করেন বা প্রচার করেন সারা দেশে। তাহলে সারা দেশে তিনি হচ্ছেন পালি ভাষা চালু করছেন। তাহলে দেখো ভাষা কেন্দ্রিক বেশ কিছু প্রশ্ন আমরা অশোকের সঙ্গে পেলাম। আর কি এখান থেকে আমাদের ফ্যাক্ট আছে? আর একটা প্রশ্ন আমাদের দেয় যেটা হচ্ছে যে কতগুলো সিংহ মূর্তি অশোক স্তম্ভে দেখা যায়? সিংহ মূর্তি চারটি। এখানে একটা প্রশ্ন আছে এর মধ্যে দৃশ্যমান কতগুলি? তাহলে তুমি তো একদম পিছনে যেটা আছে সেটা দেখতে পাচ্ছ না, সামনেটা দেখতে পাচ্ছ, দু ধারটা দেখতে পাচ্ছ। তাহলে দৃশ্যমান হচ্ছে তিনটি। খুব ভালো করে প্রশ্নটা পড়ে তারপর উত্তর করবে। এর আগে অলরেডি এটা প্রশ্নে এসছে। যদি দৃশ্যমান বলা থাকে তাহলে কিন্তু চারটি হবে না। যদি মোট বলা থাকে সিংহ মূর্তির সংখ্যা, তাহলে অপশনের উত্তর পাবো আমরা চারটি। আর যদি বলে দৃশ্যমান তিনটে দেখতে পাই, তাই জন্য তিনটি। আর কি প্রশ্ন থাকে এখান থেকে? কতগুলি প্রাণী দেখতে পাওয়া যায়? চারটি প্রাণী দেখতে পাওয়া যায়, চার রকমের প্রাণী দেখতে পাওয়া যায়। চার রকমের প্রাণী কি কি আছে? বৃষ আছে, সিংহ তো পেলাম, সিংহ তো পেলাম,
হাতি আছে, আর কি আছে, ঘোড়া আছে। 1 2 3 4। আচ্ছা, তো বুঝতে অসুবিধা হচ্ছে না আমাদের যে কে প্রথম শাসক যিনি তার প্রজা এবং কর্মকর্তাদের জন্য পাথরের পৃষ্ঠে তার বার্তা খোদাই করেছিলেন? উত্তরে আমরা অশোক পেলাম। এটুকু বুঝতে সমস্যা নেই। এরপর থেকে এবার এখানে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো স্ক্রিনশট, চাইলে স্ক্রিনশট নিতে পারো বা সেগুলো নোট করে রাখতে পারো। কি কি পেলাম একবার চট করে বলে দিই। সিংহ মূর্তি হচ্ছে 4টি, দৃশ্যমান বললে 3টি, প্রাণী হচ্ছে 4 রকমের, কি কি, বৃষ, সিংহ, হাতি, ঘোড়া। এদিকে চলে আসি, মোট কতগুলি ভাষা যদি বলে, গ্রিক, অ্যারামিক বা অ্যারামাইক, প্রাকৃত অপশন এটা পাবে, সেটা অ্যারামিক বা অ্যারামিক যাই পাও না কেন, প্রাকৃত। 3টি ভাষা পেলাম। এর মধ্যে হচ্ছে প্রাকৃত ভাষায় যে 2টি লিপি লেখা হয়েছিল সেটা কি কি, একটা হচ্ছে ব্রাহ্মী আর একটা হচ্ছে খরষ্টি। ব্রাহ্মী লিপিগুলো ভারত করছে হচ্ছে 1837 সালে জেমস প্রিন্সেপ। আর কি পাচ্ছি, খরষ্টি লিপি হচ্ছে যেটা হচ্ছে পাকিস্তানে ব্যবহার করা হতো। আর একটা কি পেলাম, তিনি সারা দেশে পালি ভাষা চালু করেন বা প্রচার করেন। আর অশোকের সম্বন্ধে এর আগে আমরা বৌদ্ধ ধর্মকেন্দ্রিক বেশ কিছু প্রশ্ন এর আগের বিগত সেটগুলোতে পেয়েছি, সেগুলো ডিটেলস আলোচনা করা আছে, তাই আমি বারবার রিপিট করে আর ক্লাসটা ডিলে করছি না। নেক্সট, ঐতিহাসিক গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড রাস্তাটি অনেক শাসক দ্বারা বিকশিত হয়েছিল। মৌর্যদের আমলে এটিকে কি বলা হতো? মৌর্যদের আমলে এটিকে কি বলা হতো? এটিকে বলা হচ্ছে উত্তর পথ। মৌর্যদের আমলে এটিকে উত্তর পথ বলা হতো। এটিকে উত্তর পথ বলা হতো। নেক্সট, স্তূপের বারান্দার আকৃতির কাঠামো কি নামে পরিচিত? আচ্ছা, হার্মিকা, ছত্রী, যষ্টি, আন্দা। আচ্ছা, হার্মিকা, হার্মিকা কি একটুখানি জানবো আমরা। হার্মিকা হচ্ছে না দেবতাদের আবাস বলে মনে করা হচ্ছে এই হার্মিকাকে। তাহলে কি বললাম, দেবতাদের দেবতাদের আবাস বলে মনে করা হচ্ছে এই হার্মিকাকে। ছত্রী, বুঝতেই পারছি ছাতার মতো কোনো অংশকে বোঝানো হচ্ছে, ছাতার মতো কোনো অংশকে বোঝানো হচ্ছে। যষ্টি, যষ্টি কি কোনটাকে বলা হচ্ছে? না, যষ্টি হচ্ছে একটা মাস্তুল যেটা হার্মিকার সাথে লাগানো থাকতো। এটা হচ্ছে একটা মাস্তুল যেটা কানেক্ট করা থাকতো বা লাগানো থাকতো হচ্ছে এই হার্মিকার সঙ্গে হচ্ছে সংযোগ থাকতো। আর সমগ্র অংশটা হচ্ছে এই ছত্রি দিয়ে হচ্ছে ঢাকা থাকতো। তাহলে স্তূপের বারান্দা আকৃতির কাঠামোকে কি বলা হয়? এটার উত্তর হবে আমাদের হার্মিকা। তাহলে স্তূপের বারান্দা আকৃতির কাঠামোকে বলা হয় হচ্ছে হার্মিকা। নেক্সট, নিচের কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নয়টি রত্নের মধ্যে ছিলেন? বিশাখ দত্ত, ব্রহ্মগুপ্ত, মোগল্লানা, বরহমির। দেখো, তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? আমাদের এখানে উত্তর হবে হচ্ছে বরাহ মিহির। এটা 7 তারিখের ইভিনিং শিফটের কোশ্চেন ছিল। 7/1/21 ইভিনিং শিফটের প্রশ্ন ছিল। আচ্ছা, এটা হচ্ছে বড়মির। আমি প্রত্যেকটা আমার মনে নাই, তাই বলতে পারছি না যে কোনটা কোন শিফটের প্রশ্ন। যেগুলো মোতায় স্ট্রাইক করছে সেগুলো বলার চেষ্টা করছি কোনটা কোন শিফটের, তবে এগুলো সবই এনটিপিসির প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন। বিক্রমাদিত্য কোন বিখ্যাত গুপ্ত শাসকের অপর নাম? খুব ভালো প্রশ্ন। এর আগে অলরেডি এখানে বিক্রমাদিত্য নিয়ে আমরা বেশ কিছুক্ষণ আলোচনা করেছি, বললাম যেটা পরবর্তীকালেও এটা আমরা পাবো, এই বিক্রমাদিত্যকে পরে পাবো। তাহলে দেখো, বিক্রমাদিত্য হচ্ছে, একটু আগের কোশ্চেনটা দেখে নিই তাহলে তোমাদের চোখ বুলে নিতে পারবে। বিক্রমাদিত্য পেয়েছিলাম কার? না, স্কন্দগুপ্তকে পেয়েছিলাম বিক্রমাদিত্য। তাহলে একই কোশ্চেন আছে, কিন্তু স্কন্দগুপ্ত অপশানে নেই। বিক্রমাদিত্য আছে কিন্তু স্কন্দগুপ্ত অপশানে নেই। তাহলে কি হবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত উত্তর হবে আমাদের। দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমাদের উত্তর হবে। এবার এখান থেকে বেশ কিছু ফ্যাক্ট আমরা জানবো। কি?
তিনি হচ্ছেন প্রথম যিনি রৌপ্য মুদ্রা চালু করছেন, রৌপ্য মুদ্রা চালু করছেন। বেশ, একটা ফ্যাক্ট গেল। আর কি কি ফ্যাক্ট আমরা এখান থেকে জানবো যেগুলো আমাদের এসছে না, তিনি এছাড়া কি করেছিলেন, তিনি বিষ্ণুর উপাসক ছিলেন, বিষ্ণুর উপাসক ছিলেন, বিষ্ণুর উপাসক ছিলেন। আর কি জানতে পারবো এখান থেকে, তেনাকে শকারি বলা হয়। কেন শকারি বলা হয়? শক উচ্ছেদ করেছিলেন বলে তেনাকে শকারি বলা হয়। বেশ, আর এখান থেকে কি জানার আছে না, গুপ্ত বংশের যদি আমি একটুখানি জানি তাহলে দেখবো যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, শ্রীগুপ্ত। এরপর কি আসছেন, এরপর আসছেন ঘটোৎকচ, ঘটোৎকচ, শ্রীগুপ্ত, তারপর আসছেন ঘটোৎকচ। যদি বলি ঘটোৎকচের পরে কে আসছেন না, ঘট ঘটোৎকচের পরে আসছেন প্রথম চন্দ্রগুপ্ত, এনার পর আসছেন প্রথম চন্দ্রগুপ্ত। বেশ, তাহলে প্রথমে পেলাম শ্রীগুপ্ত, ঘটোৎকচ, প্রথম চন্দ্রগুপ্ত, তাহলে 3 নম্বর পেলাম। তারপর কি আসছে সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত অপশনে নেই, তাহলে এরপর আসছেন সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। এখান থেকে বেশ কিছু ফ্যাক্ট আমার জানার আছে, জানবো আমরা। সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত গেল। এরপর কি আসছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এরপর আসছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এটা গেল 4 নাম্বার। 5 নম্বরে আসছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বেশ, এরপর কি আসছেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর আসছে হচ্ছে আমাদের প্রথম কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্ত অপশনে আছে নেই, দ্বিতীয় কুমারগুপ্ত আছে, তাহলে এটা হচ্ছে প্রথম কুমারগুপ্ত বললে, তাহলে 4 5 প্রথম কুমারগুপ্ত হচ্ছে 6 নম্বরে আসছে। বেশ, এরপর এরপর পাবো আমরা হচ্ছে যাকে না স্কন্দগুপ্তকে পাবো, এরপর আমরা পাবো হচ্ছে স্কন্দগুপ্তকে, স্কন্দগুপ্তকে। গেল, তাহলে দেখতে পাচ্ছি বিক্রমাদিত্য যদি কোন বিখ্যাত গুপ্ত শাসক অপর নাম বলে, তাহলে আমরা উত্তর করছি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবার কিছু কিছু প্রশ্ন আমরা একটুখানি চোখ বোলাবো। কি প্রশ্নে চোখ বোলাবো না, প্রথম চন্দ্রগুপ্ত পেয়েছি আমরা, প্রথম চন্দ্রগুপ্ত, হ্যাঁ চন্দ্রগুপ্ত প্রথম এখানে পেয়েছি, শ্রীগুপ্ত, ঘটোৎকচ, চন্দ্রগুপ্ত প্রথম। প্রথম চন্দ্রগুপ্তের সঙ্গে কি যাবে না, গুপ্তাব্দ চালু করছেন, প্রথম চন্দ্রগুপ্ত কি করছেন, গুপ্তাব্দ চালু করছেন, গুপ্তাব্দ চালু করছেন। করছি এমসিকিউ ক্লাস, কিন্তু আলোচনা করব ডেসক্রিপটিভ এর মতো, একটা প্রশ্নতে একদম পুরো যা যা ফ্যাক্ট একটা কোশ্চেন থেকে বেরোতে পারে সম্ভাব্য সেগুলোই বেরিয়ে নেবো। পুরোপুরি ভাবে তো ডেসক্রিপটিভ করা সম্ভব না, তাহলে শুধু এক একটা আম, রাজবংশ বলাতে গেলে আমাদের গোটা ক্লাস চলে যাবে। তবু যতটুকু সম্ভব আমি আলোচনা করবার চেষ্টা করছি। তো আরেকটা প্রশ্ন আমরা জানতে পারবো এখান থেকে, সমুদ্রগুপ্ত, এটা বারবার দেয় কি না, ভারতের নেপোলিয়ান, ভারতের নেপোলিয়ান বলা হয়। কে বলেছিলেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছিলেন, ভিনসেন্ট স্মিথ বলেছিলেন। আমি পুরোটা লিখছি না তাহলে সময়টা নষ্ট হচ্ছে বলে, ভিনসেন্ট স্মিথ বলেছিলেন। বেশ, আর কি প্রথম কুমারগুপ্ত, কুমারগুপ্ত কি করেছিলেন, নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন, নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন কে, কুমারগুপ্ত। বেশ, আর স্কন্দগুপ্তের ডিটেলস আমরা অলরেডি এর আগে পড়ে নিয়েছি। বেশ, নেক্সট দেখি আমরা পরের প্রশ্নে চোখ রাখবো। প্রারম্ভিক ভারতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম বলো। কে হবে? প্রভাবতী গুপ্তা, এর উত্তর হবে প্রভাবতী গুপ্তা বা প্রভাবতী গুপ্ত। নেক্সট, প্রথম চন্দ্রগুপ্তের পর কে সিংহাসনে বসেন? মজার কোশ্চেন পেয়েছি, একটু আগে আলোচনা করেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আলোচনাগুলো করছি সেখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসছে। প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, আচ্ছা প্রথম চন্দ্রগুপ্ত, এখানে শ্রীগুপ্ত 1 নম্বরে, ঘটোৎকচ 2 নম্বরে, প্রথম প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে 3 নম্বরে পেয়েছি। 4 নম্বরে আসছে আমাদের সমুদ্রগুপ্ত,
সমুদ্রগুপ্ত। তো অপশানে আছে আমাদের, হ্যাঁ অপশানে আছে সমুদ্রগুপ্ত আমরা পেলাম। আর এখানে তো শ্রীগুপ্ত পড়ে গেছি, আমাদের গুপ্ত বংশের হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। তাহলে অপশন এখানে পেয়েছি আমরা সমুদ্রগুপ্ত। নেক্সট ডিটেলস আর বললাম না, কারণ অলরেডি আমরা এই ডিটেলস অনেকটা বলে ফেলেছি। তাহলে বাদবাকি প্রশ্নের দিকে চোখ রাখতে হবে। গুপ্ত সাম্রাজ্যের নিচের কোন রাজাও একজন ভালো বীণা বাদক ছিলেন? কোন রাজা, ওটা ভুল করে টাইপ হয়ে গেছে। বীণা বাদনরত ছবি আমরা এর আগে দেখতে পেয়েছি। কার দেখতে পাই আমরা? সমুদ্রগুপ্তের সেই ছবি দেখতে পাই। তাহলে অপশানে কি পেলাম আমরা? সমুদ্রগুপ্ত। নেক্সট, কোন যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? কুষাণ, মৌর্য, গুপ্ত, চোল সাম্রাজ্য। অ্যাকচুয়ালি যেই কারণে বলা হচ্ছে কেন স্বর্ণযুগ বলবো, যদি সেই কারণটা বলি, কেননা সেই সময়টা হচ্ছে গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং বিজ্ঞান, এই বিষয়গুলোতে খুব ভালো করে চর্চা হতো সেই সময়টা করে। কোন সময়টা করে এবার আমরা জানবো তাহলে, না গুপ্ত সাম্রাজ্যের 4র্থ শতাব্দী, এই সময়টাকে এই জন্য প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় বা গোল্ডেন এরা বলা হয়। আর্যভট্ট কোন ভাষায় আর্যভট্টিয়াম নামক গ্রন্থ রচনা করেন? তেলেগু, তামিল, হিন্দি, সংস্কৃত। তেলেগু, তামিল, হিন্দি, সংস্কৃত। কোশ্চেনটা ভালোভাবে ভিজিবল হওয়ার জন্য আমি বোর্ডের পাশে সরে আসছি, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। আচ্ছা, তাহলে কি দেখো, নাম শুনে আমরা মোটামুটি বুঝতে পারছি আর্যভট্টিয়াম অনেকটা কিসের মতো শোনাচ্ছে বলতো? সংস্কৃত শব্দের মতো শোনাচ্ছে, তাই তো? তো এটা তাই উত্তর হবে কি না, সংস্কৃতের উত্তর হবে। নেক্সট, এলাহাবাদ স্তম্ভের উচ্চতা কত, যা সমুদ্রগুপ্তের সঙ্গে সম্পর্কিত শিলালিপি বহন করে? 40 ফুট, 35 ফুট, 30 ফুট, 25 ফুট। একটা জিনিস বুঝতে পারছো কি, কত ডিপ থেকে কোশ্চেন আসছে? একটু ডিটেলস না পড়লে কিন্তু খুব চাপ হয়ে যাবে। রেল ক্র্যাক করা, রেলের পরীক্ষাগুলো ক্র্যাক করা খুব চাপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটার উত্তর আমরা কি পাবো? না এটার উত্তর পাবো আমরা 35 বা 35 ফুট। নেক্সট, রাজা হর্ষবর্ধনের দরবারি কবি বা সভাকবি, দুটো একই জিনিস, সভাকবিও বলতে পারি আমরা, দরবারি কবিও বলতে পারি, কে ছিলেন? সভাকবিও বলতে পারি বা দরবারি কবিও বলতে পারি, একই জিনিস। খুব সহজ একটা প্রশ্ন ছিল এটা। না, বাণভট্টকে বলা হয় রাজা হর্ষবর্ধনের সভাকবি, তিনি ছিলেন রাজা হর্ষবর্ধনের সভাকবি, তাই তো? আচ্ছা, হর্ষবর্ধন তিনি কোন বংশের শাসক ছিলেন? তিনি ছিলেন পুষ্যভূতি বংশের শাসক। পুষ্যভূতি বংশের শাসক হচ্ছেন এই হর্ষবর্ধন, হচ্ছে পুষ্যভূতি বংশের শাসক। বেশ, এখান থেকে আর কিছু আমরা জানবো? হ্যাঁ জানবো। এর আগে আমরা প্রশ্ন এসছে, হর্ষাব্দ চালু করেন কে? নাম শুনে তো বুঝতেই পারছো, তো হর্ষবর্ধন হচ্ছে হর্ষাব্দ চালু করেন। আর কি প্রশ্ন এসছে আমাদের? আমাদের প্রশ্ন এসছে 3টি নাটক হর্ষবর্ধন লিখেছিলেন, কি কি? নাগানন্দ, রত্নাবলী, আর হচ্ছে প্রিয়দর্শিকা। প্রিয়দর্শিকা, এই 3টি নাটক তিনি রচনা করেন, 3টি নাটক তিনি রচনা করেন। বেশ, এবার আসি বাণভট্টর দিকে তাকাই। তার রচনা যেটা আমরা আছে, হর্ষচরিত, হর্ষচরিত আর কাদম্বরী। তাহলে হর্ষবর্ধন দেখতে পেলাম সভাকবি হচ্ছে বাণভট্ট, তিনি হর্ষবর্ধন হচ্ছে পুষ্যবতী বংশের শাসক এবং হর্ষাব্দ চালু করেন, 3টি নাটক লেখেন, কি কি? নাগানন্দ, রত্নাবলী আর হচ্ছে প্রিয়দর্শিকা। এবং বাণভট্টের লেখা হচ্ছে হর্ষচরিত আর হচ্ছে কাদম্বরী। নেক্সট, থাঞ্জাভুরের কোন মন্দিরে চোল স্থাপত্য রয়েছে এবং সম্রাট রাজা তৈরি করেছিলেন? তো এটার আমরা উত্তর দেখব। এটার উত্তর হচ্ছে বৃহদীশ্বর মন্দির। এটা এসছে 5/1/21 মর্নিং শিফটের কোশ্চেন ছিল এটা। নেক্সট, নিচের কোন হেরিটেজ সাইটের দ্রাবর স্থাপত্য শৈলী রয়েছে? কোনারক বা কোনার্ক, ইলোরা, খাজুরাহো, হাম্পি। এটা হচ্ছে উত্তর পাবো আমরা হাম্পি।
এর পরের সেটে আমরা হেরিটেজ নিয়ে একটা ডিটেলস একটু আলোচনা করার চেষ্টা করব। নেক্সট, নিচের মধ্যে কে কাকাতিয়া রাজবংশের অবস্থান ঘটিয়েছিলেন? চোল, দিল্লি সালতানাত বা দিল্লি সুলতান, চালুক্য, গুপ্ত। তো এর মধ্যে আমরা উত্তর করব হচ্ছে দিল্লি সুলতান বা দিল্লি সালতানাত। সালতানাত যা, দিল্লি সুলতানও তাই, সুলতান বংশ তাই, ইংরেজিতে এটাকে সালতানাত বলা হয়। নেক্সট, নিচের কোন মন্দিরটি রাজা রাজা চোল নির্মাণ করেন? জগন্নাথ মন্দির, মীনাক্ষী মন্দির, বৃহদীশ্বর মন্দির, লিঙ্গরাজ মন্দির। তো এটা আমরা উত্তর করব কি না, বৃহদীশ্বর মন্দির। এই প্রশ্নটা একটু আগেই দেখো বিভিন্ন রকম ভাবে প্রশ্নটা আমরা দেখতে পেলাম, কিন্তু এর আগে একটা দেখতে পেলাম যেটা হচ্ছে চোল স্থাপত্য রয়েছে, রাজা রাজা তৈরি করেছিলেন বৃহদীশ্বর মন্দির। 35 নম্বর প্রশ্ন, সেম কোশ্চেন হচ্ছে আবার রাজা রাজা নির্মাণ করেছিলেন কোন মন্দির, কিন্তু আলাদা শিফটে প্রশ্নটা এসছে, একই শিফটে প্রশ্নটা আসেনি। এটা সম্ভবত এসছিল 29/1/21-এর ইভিনিং শিফটে। 29/1/21-এর ইভিনিং শিফটে এই কোশ্চেনটা এসছে। 29/1/21, 5/1/21, দেখতে পাচ্ছ মানে কোশ্চেন কেমন রিপিট হয়। একটু এই তোমরা বেশ কিছু প্রশ্ন, সেলফি কিছু প্রশ্ন দিয়ে জেনে যাও, মোটামুটি অনেকটা সহজ হবে। আচ্ছা, 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার প্রথম ভারত আক্রমণ করতে কোন নদী পাড়ি দিয়েছিলেন? এখান থেকে একটুখানি জানবো আমরা। শতদ্রু, চেনাব, ঝিলাম, সিন্ধু। কোন নদী পাড়ি দিয়েছিলেন? না, তিনি হচ্ছেন সিন্ধু নদী পাড়ি দিয়েছিলেন। এটা হচ্ছে আমাদের উত্তর, সিন্ধু নদী হচ্ছে আমাদের উত্তর। আর একটা জিনিস এখানে জানবো, পুরুষ সঙ্গে রাজার আলেকজান্ডারের পুরুষ সঙ্গে যুদ্ধ হয়, তাই তো? যুদ্ধ হয়, হিদাসপিসের যুদ্ধ। পুরুষ সঙ্গে হচ্ছে কার হয়েছিল? আলেকজান্ডারের যুদ্ধ হয়। পুরুষ সঙ্গে আলেকজান্ডারের যুদ্ধ হয় কোন নদীর তীরে? এই ঝিলাম নদীর তীরে হচ্ছে যুদ্ধ হয়, যেটা হচ্ছে হিদাসপিসের যুদ্ধ নামে আমাদের ইতিহাসে বর্ণনা করা আছে। নেক্সট, কোন আদি ভারতীয় রাজবংশ তাদের শাসকদের প্রতিকৃতি সহ তাদের নিজস্ব মুদ্রা জারি করেছিলেন? ক্লাসটা অনেকটা হচ্ছে একটু বোরিং লাগছে, একটু কষ্ট করে শোনার চেষ্টা করো, হয়েই এসছে আর বেশি সময় নেবো না তোমাদের। কোন আদি ভারতীয় রাজবংশ তাদের শাসকদের প্রতিকৃতি সহ তাদের নিজস্ব মুদ্রা জারি করেছিলেন? উত্তর কি পাবো আমরা? সাতবাহন রাজবংশ। প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা শিমুখ, প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুখ। দেখো, একটা রাজবংশতে বহু প্রশ্ন আসে, আমার গোটাটা বলা সম্ভব নয়, আমি চেষ্টা করছি শুধুমাত্র রেলের এই এনডিপিসি সিরিজের বেশ কিছু যে প্রশ্নগুলো এসছে সেগুলো আলোচনা করবার। তো পুরোপুরি যদি আমি ইন ডিটেলস আলোচনা করতে যাই তাহলে কিন্তু আর ক্লাসটা শেষ করতে পারবো না, একটা জায়গা আমাকে স্ট্রাক হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তাই চেষ্টা করছি যে যে কোশ্চেনগুলো বারবার রিপিটেডলি এসছে সেইগুলো আলোচনা করবার। নেক্সট দেখো, তো শ্রেষ্ঠ যদি রাজা বলি আমরা, শ্রেষ্ঠ রাজা গৌতমীপূর্ণ সাতকর্ণী। শ্রেষ্ঠ রাজা যদি বলি গৌতমীপূর্ণ সাতকর্ণী, সরি, গৌতমীপুত্র সাতকর্ণী শ্রেষ্ঠ রাজা। বেশ, আর কি আমরা জানবো এখান থেকে? আর হচ্ছে সরকারি ভাষা, সেই সময়তে সরকারি ভাষা কি ছিল? সেই সময় সরকারি ভাষা ছিল হচ্ছে প্রাকৃত। সেই সময় সরকারি ভাষা ছিল কি? প্রাকৃত। সরকারি ভাষা ছিল হচ্ছে প্রাকৃত। আচ্ছা, আর কি জানবো? নাসিক প্রশস্তি হচ্ছে কার লেখা? এই গৌতমী বালাসী রচিত হচ্ছে নাসিক প্রশস্তি। প্রশস্তি কথা হচ্ছে গুণগান করা। নাসিক প্রশস্তি হচ্ছে গৌতমী বালাসী রচিত। গৌতমী বালাসী হচ্ছে নাসিক প্রশস্তি। আর কি আনবো এখান থেকে? না, জুনাগড় শিলালিপি।
জুনাগড় শিলালিপি। জুনাগড় শিলালিপি। জুনাগড় শিলালিপি থেকে আমরা কি জানতে পারি? না, রুদ্রদামনের কাছে যে সাতকর্ণী পরাজিত হয় এটা জানা যায়। তাহলে বেশ কিছু ফ্যাক্ট আমরা জানলাম। রুদ্রদামনের কাছে যে সাতকর্ণী পরাজিত হয় সেটা আমরা জানতে পারছি জুনাগড় লিপি থেকে। সাতবাহন রাজ্যের রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুখ। গৌতমীপূর্ণ সাতকর্ণী হচ্ছে শ্রেষ্ঠ রাজা মানা হয়, এবং নাসিক প্রশস্তি হচ্ছে গৌতমী বালাসির লেখা, এবং শ্রেষ্ঠ রাজা যদি বলি গৌতমীপূর্ণ সাতকর্ণী, এবং সরকারি ভাষা সেই সময় ছিল হচ্ছে প্রাকৃত। এগুলো হচ্ছে আমরা সাতবাহন রাজবংশ থেকে জানলাম। নেক্সট সিরিজে আমরা এর পরবর্তীকালে যে প্রশ্নগুলো এসছে সেগুলো আমরা চোখ রাখবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে পড়তে থাকো। যদি ক্লাস ভালো লাগে থাকে একটি করে লাইক দিয়ে যেও, কমেন্টে জানিও, বা তোমাদের যদি কোনো নিডস থাকে রেলের কোনো টপিকের ওপরে সেই নিডসটাও তোমরা জানাতে পারো। আমরা চেষ্টা করবো সেটা ফুলফিল করবার। তো কমেন্ট করতে পারো সেটা। ধন্যবাদ সকলকে, পড়তে থাকো।